পৃষ্ঠা ৯৭। আন্তর্জাতিক কবিতা। তার সঙ্গে। অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। একটি ছোট বৃত্তের মধ্যে ছবি রয়েছে কবি পাবলো নেরুদার। নিচে লেখা পাবলো পয়াকার ব লয়কার, নেরুদা দন্তে নয়াকার বৈষ্ণব রায় রস্যৌ দয়াকার, ১৯০৪ থেকে ১৯৭৩। বাঁদিকে একটি ছবি আছে, সেখানে পাহাড়ের মাঝে দুজন লোক দাঁড়িয়ে আছে, ধুতি শার্ট পরা, আর তাদের সামনে ঝুড়ি আর কোদাল রয়েছে, আর নিচে লেখা চিনে নাও। জন্ম। চিলির বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ পাবলো নেরুদা ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেফতালি দন্তে নয়াকার ফ তয়াকার লয় হস্যই, নেফতালি রিকার্দো বয়শূন্য রয় রস্যই কয়াকার দয়রে ফোকার, রিকার্দো রে এস বৈষ্ণব রয়কার অন্তস্থ অয়কার দন্তেশ্ব রে এস বাসইয়া লত। পাবলো নেরুদা তাঁর ছদ্মনাম। তার পাবলো নামের সম্ভাব্য উৎস পল ভার্লেইন। নেরুদার উৎস চেক লেখক জান নেরুদা। কর্মজীবন ও সাহিত্য জীবন। মাত্র ১০ বছর বয়সেই নেরুদার কবিতা লেখার সূচনা। ১৯২৩ খ্রিস্টাব্দে তিনি তার প্রথম বই টুয়াইলাইট TWILIGHT প্রকাশ করার জন্য নিজের যাবতীয় জিনিস বিক্রি করে দেন। 20 লাভ পোয়েমস অ্যান্ড আ সং অফ ডেসপেয়ার কাব্যগ্রন্থটি তাকে কবি খ্যাতি এনে দেয়। মাত্র ২০ বছর বয়সে লেখালেখির জন্য পড়াশোনা বন্ধ করে দেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে নেরুদা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। চিলিতে দক্ষিণপন্থী সরকার এলে নেরুদাকে আত্মগোপন করতে হয়। এই সময়েই নেরুদা লেখেন ক্যান্টো CANTO, জেনারেল GENERAL। নেরুদা জীবনের নানা পর্বে একাধিক কূটনৈতিক পদে থেকে যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব সামলেছেন। একসময় চিলির কমিউনিস্ট পার্টির সেনেটর ছিলেন তিনি। কনজারভেটিভ চিলিয়ান রাষ্ট্রপতি গঞ্জালেস ভিদেলা চিলি থেকে কমিউনিজমকে উচ্ছেদ করার পর নেরুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নেরুদার বন্ধুরা এই সময় তাকে চিলির বন্দর ভালপারাইসোর একটি বাড়িতে কয়েক মাসের জন্য লুকিয়ে রাখেন। পৃষ্ঠা ৯৮। গ্রেফতারি এড়িয়ে নেরুদা মাইহু হ্রদের গিরিপথ ধরে আর্জেন্টিনায় পালিয়ে যান। এর কয়েক বছর পর নেরুদা সমাজতন্ত্রী রাষ্ট্রপতি সালভাদোর আলেন্দের এক ঘনিষ্ঠ সহকারীতে পরিণত হন। প্রতিবাদী কবিতা রচনার পাশাপাশি তিনি লিখেছেন পরা বাস্তববাদী কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি রাজনৈতিক ইশতেহার। ১৯৫০ খ্রিস্টাব্দে নেরুদা পান আন্তর্জাতিক শান্তি পুরস্কার। ১৯৭১ খ্রিস্টাব্দে তাঁকে দেওয়া হয় সাহিত্যে নোবেল পুরস্কার। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল এক্সট্রাভ্যাগেরিয়া, দ্য ক্যাপ্টেন্স ভার্সেস, স্টিল অ্যানাদার ডে, দ্য ইয়েলো হার্ট, ওয়ার্ল্ডস এন্ড ইত্যাদি। কলম্বিয়ার বিশিষ্ট ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি আখ্যায় অভিহিত করেন। জীবন অবসান। চিলিতে যখন অগস্তো পিনোচেটের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান চলছে, সেই সময়ই ক্যান্সারে আক্রান্ত হয়ে নেরুদা হাসপাতালে ভর্তি হন। মাত্র ৩ দিন পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তার মৃত্যু হয় ১৯৭৩ খ্রিস্টাব্দের ২৩শে সেপ্টেম্বর। অনুবাদক পরিচিতি। জন্ম ও পারিবারিক পরিচয়। জীবনানন্দ পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৫ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বহরুতে কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়। তাঁর পিতা বামানাথ চট্টোপাধ্যায় এবং মাতা কমলা দেবী।
কবির শৈশবের কিছুটা অংশ কেটেছে তার মামার বাড়িতে। 40-এর দশকে তিনি কলকাতার বাগবাজারে মামার বাড়িতে থাকতেন। ছাত্রজীবন। হাতের কাজের প্রতি আগ্রহ থাকায় ছোটবেলায় কবি ভর্তি হন কাশিমবাজার পলিটেকনিক স্কুলে। ছাত্রজীবন থেকেই কবিতা লেখা শুরু করেন তিনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় হরিপদ কুশারীর প্রভাবে কবি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কবিতা লেখা শুরু করেন। স্কুলে পড়াকালীনই শক্তি চট্টোপাধ্যায় নবোদয় নামের একটি হাতে লেখা পত্রিকা বের করেন। স্কুলের পাঠ শেষ করে তিনি বাংলা সাহিত্যে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় সদস্য শক্তি চট্টোপাধ্যায় ছাত্র রাজনীতির কারণেই ডিসকলেজিয়েট হন। ফলে কলেজের পাঠ তাঁর শেষ করা হয়নি। পরবর্তীকালে কবি বুদ্ধদেব বসুর প্রেরণায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে ভর্তি হলেও কয়েক মাসের মধ্যেই সেখানকার পড়াতেও তিনি ইতি টানেন। কর্মজীবন। কবির প্রথম চাকরি ছিল ক্ল্যারিয়ন নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে। সেখানে তিনি কপিরাইটারের কাজ করতেন। পরবর্তীকালে তিনি ভারবী প্রকাশনা সংস্থায় যোগ দেন। শক্তি চট্টোপাধ্যায়ের পরিকল্পনাতেই এই প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ কবিতা সিরিজটি প্রকাশিত হতে শুরু করে। এই সময়ে বন্ধু পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোম খোলেন তিনি। পরবর্তীকালে বিশ্বভারতীতে তিনি অতিথি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। সাহিত্যকর্ম। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত হয় শক্তি চট্টোপাধ্যায়ের জম অন্তস্থ জম কবিতাটি। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি তাঁর কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং এই পত্রিকার অন্যতম প্রধান কবি হয়ে ওঠেন। ধীরে ধীরে শক্তি চট্টোপাধ্যায় 50-এর দশকের একজন শক্তিশালী ও জনপ্রিয় কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কবিতা রচনাই ছিল তাঁর একমাত্র আশ্রয়। তিনি কবিতাকে পদ্য পদ্য বলতেন। স্ফুলিঙ্গ সমাদ্দার নামে তিনি গদ্য চর্চাও করেছেন। 1961 খ্রিস্টাব্দে তিনি কুয়োতলা নামে তার প্রথম উপন্যাসটি লেখেন। প্রকৃতির পাশাপাশি প্রেম, নারী এবং মানুষকে নিয়েও তিনি কবিতা লিখেছেন। তার জীবন ছিল বেপরোয়া এবং বন্ধনহীন। যুগের যন্ত্রণাকে গায়ে মেখে তিনি অস্থিরতায় ছটফট করেছেন। কবির উল্লেখযোগ্য কাব্যগুলি হল হে প্রেম, হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, প্রভু নষ্ট হয়ে যায় ইত্যাদি। তার লেখা উল্লেখযোগ্য ছোট গল্প নিরুপমের দুঃখ। এছাড়াও তিনি কালিদাসের মেঘদূত, ওমর খৈয়াম, গালিব প্রমুখের কবিতা অনুবাদ করেছেন। সম্মান ও স্বীকৃতি। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য 1983 খ্রিস্টাব্দে তিনি আকাদেমি পুরস্কার লাভ করেন। জীবনাবসান। 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ শান্তিনিকেতনে শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু ঘটে। উৎস। শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে। এখানে আমি ইন্টারনেট থেকে মূল কবিতাটি পড়ছি। তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। সময়টা খুব সুবিধের না, আমার জন্যে অপেক্ষা করো। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। পরবর্তী স্তবক। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি।
পরের স্তবক। সময়টা মোটেই সুবিধের না। রস্য, আমার জন্যে দাঁড়াও, কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। পরের স্তবক। এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কার্নেশন ফুলের জন্যে না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্যে। পরের স্তবক। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। মূল পাঠ কবিতাটি এখানে শেষ হলো। সারসংক্ষেপ। এক অস্থির সময়ে দাঁড়িয়ে কবি তরুণ বিপ্লবী এবং সহনাগরিককে তার জন্য অপেক্ষা করতে বলেছেন। তিনি বিচক্ষণতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার কথা বলেছেন। একসঙ্গে থাকতে পারলে আবার উঠে দাঁড়ানো সম্ভব হবে। কবির মতে সময়ের কঠিন চরিত্রকে উপলব্ধি করে তাকে অতিক্রম করে যেতে হবে, তবেই আনন্দের সন্ধান পাওয়া সম্ভব। যে মানুষ ক্রমাগত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে, যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, পাথরের ফাটলে বাসা বাঁধতেও পিছপা হয়নি যে মানুষ, তারা একসঙ্গে থাকলে এই প্রতিকূল সময়কে অতিক্রম করে যাওয়া সম্ভব। শ্রমজীবী শোষিত মানুষের এই ঐক্য আসলে কোনো ফুলের উৎসবের জন্য নয়, কোনো তথাকথিত সুখবিলাসের জন্যও নয়। এই ঐক্য আসলে একসঙ্গে আগুন জ্বালানোর জন্য। সে আগুন প্রতিবাদের আগুন। সময় যতই বিরুদ্ধতার চাবুক উঠাক, মানুষ সমষ্টিবদ্ধভাবে দৃঢ় প্রত্যয়ে তার সঙ্গে লড়াই করবেই। রসতাত্ত্বিক বিচার। অস্থির সময়ের মুখোমুখি হওয়ার জন্য একসঙ্গে থাকা খুব জরুরি। সেই কারণে কবিতার সহনাগরিক অনুজ সঙ্গীকে অপেক্ষার জন্য আহ্বান করেছেন। পৃষ্ঠা 99। একসঙ্গে বিচক্ষণভাবে সেই সময়কে অতিক্রম করার জন্য। দুজনের মিলিত শক্তিই তাদের উঠে দাঁড়াতে সাহায্য করবে, পরিস্থিতিকে বুঝতে সাহায্য করবে এবং একসময় পৌঁছে দেবে জীবনের ইতিবাচক উপলব্ধিতে। যে মানুষেরা বৈষম্য এবং শোষণের মুখোমুখি দাঁড়িয়েও নিজেদের বাঁচিয়ে রাখতে পেরেছে, যারা তীব্র প্রতিকূলতার মধ্যেও কখনো জীবনের আস্বাদ ভুলে যায়নি, সেই মানুষদেরকেই সমস্ত সম্বল নিয়ে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এ কোনো আনন্দ উৎসবের জন্য নয়, সম্মিলিত শক্তি প্রতিবাদের আগুন জ্বালাবে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার সাহস যোগাবে। সেই যুদ্ধের অঙ্গীকারের কথাই ঘোষিত হয়েছে কবিতায়। নামকরণ। তার সঙ্গে কবিতার নামকরণে তাৎপর্য কেন্দ্রিক নামকরণের রীতি গৃহীত হয়েছে। এক অশান্ত সময়ে দাঁড়িয়ে কবি আগামী দিনের বিপ্লবীকে অপেক্ষা করতে বলেছেন তাঁর জন্যে, কারণ দুজনে মিলে সতর্কতার সঙ্গে এই সময়ের প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে হবে। দুজনের মিলিত শক্তিতে সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা উঠে দাঁড়াতে পারবেন, সময়ের পর্যালোচনা করবেন এবং বিজয়ের আনন্দে একদিন আহ্লাদ করতে পারবেন। পৃথিবীর ইতিহাস এই প্রতিকূলতাকে অতিক্রম করে মানুষের টিকে থাকার ইতিহাস। যদিও সময় অস্থির, কিন্তু শ্রমজীবী মানুষ নিজেদের শ্রম ও সামর্থ্যের জোরেই তাকে অতিক্রম করে যাবে। পরস্পরের সম্মিলন আজ প্রয়োজন কোনো আনন্দ বিলাসের জন্য নয়, আগুন জ্বালাবার জন্য। যে আগুন সভ্যতার ভিত্তি, প্রতিবাদের বীজ মন্ত্র। সম্মিলন এবং সংঘবদ্ধতাই যেহেতু শক্তি, তার সঙ্গে নামকরণের মধ্য দিয়ে বর্তমান ও আগামীর সেই সম্মিলনের দিকেই কবি ইঙ্গিত করেছেন। জানার আকাশ। তার সঙ্গে কবিতার উৎস গ্রন্থ শক্তি চট্টোপাধ্যায় অনুদিত পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা। পাবলো নেরুদার উল্লেখযোগ্য কবিতা নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন। কবিতায় 4 হাত এক হওয়ার মূল উদ্দেশ্য
সমষ্টিবদ্ধভাবে যুদ্ধের অঙ্গীকার। অপেক্ষা তরুণ বিপ্লবীর প্রতি সহনাগরিকের। অপেক্ষার কারণ যূথবদ্ধভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা। যূথবদ্ধ তরুণ বিপ্লবীর শক্তির নমুনা। পাথরের ফাটলে বাসা বাঁধতেও সচেষ্ট ও সফল। শ্রমজীবী শোষিত মানুষের ঐক্য নয় কোনো ফুলের উৎসব কিংবা সুখবিলাস, আসলে তা প্রতিবাদের আগুন। দুজনের মিলিত শক্তির রূপ জীবনের ইতিবাচক উপলব্ধি। ঝুড়ি ও শাবলের বিশেষত্ব কঠিন পরিশ্রম ও সংগ্রামী শক্তির ইঙ্গিতবাহী। দুটি হাত হাতে রাখার ফলাফল প্রতিকূলতা, বৈষম্য এবং শোষণের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণার জ্বালাময়ী শক্তি নির্মাণ। চুম্বক, এখানে মাঝখানে একটি ছোট বৃত্তের মধ্যে লেখা অস্থির সময়। সেখান থেকে উপরে উঠেছে একটি বাক্স মিলিত শক্তি। ডান দিকে গেছে একটি বাক্স লেখা উঠে দাঁড়ানোর শক্তি। নিচে একটি বাক্স গেছে প্রতিবাদের আগুন। বাঁ দিকে বাক্সটিতে লেখা মিলিত প্রতিরোধ। শব্দার্থ ও টিকা। সমঝে বিবেচনা করে, জুড়ি জোটবদ্ধ, বেঁচে বর্তে, আকাদেমি বানান অভিধান অনুযায়ী বেঁচে বর্তে, কোনো রকমে জীবনযাপন করে বেঁচে থাকা। রস্য অপেক্ষা করো, কাঁকে কোমরের ওপরের অংশ। শাবল মাটি খোঁড়ার কাজে ব্যবহৃত ছুচলো অস্ত্র বিশেষ। কার্নেশন ফুল বিশেষ। তালাশ আকাদেমি বানান অভিধান অনুযায়ী তালাশ, তয়াকার লয়াকার তালবস্য, তল্লাশি বা সন্ধান। যোঝা যুদ্ধ করা। পৃষ্ঠা 100। তাৎপর্য ব্যাখ্যা। সময়টা খুব সুবিধের না, দাঁড়ি ... আহ্লাদ করব। অস্থির সময় কবি তাঁর সঙ্গীকে অপেক্ষা করতে বলেছেন তাঁর জন্যে। দুজনের মিলিত শক্তি প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে যেতে সাহায্য করবে। কবির সঙ্গীর ছোট দুটি হাত বুঝিয়ে দেয় যে সে বিপ্লবের আগামী প্রজন্ম। তাকে সঙ্গে নিয়েই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিপ্লবের উদযাপন করতে চেয়েছেন কবি। আমার আবার সেরকম এক ... আটকায়নি। এক ঐতিহ্যের পরম্পরায় এই বিপ্লবের উত্তরাধিকার। এই লড়াই প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকা দীর্ঘকালের। বিরুদ্ধতার কাছে আত্মসমর্পণ না করে তারা নিজেদের টিকিয়ে রেখেছে। আর সেই টিকিয়ে রাখার দ্রষ্টব্য হিসেবে উঠে এসেছে কঠিন পাথর বুকে আবাসস্থল স্থাপন। বিরুদ্ধতার পরিবেশে ওই হার না মানা যেন চরমতম সাফল্য। সময়টা মোটেই সুবিধের না ... যা পারো। অস্থির সময়, একে অতিক্রম করার জন্য একজন শ্রমজীবী মানুষকে নিতে হবে তার প্রয়োজনীয় জীবিকার উপকরণ, ঝুড়ি, শাবল ইত্যাদি। এবং সাফল্যের যাত্রাপথ যেহেতু দীর্ঘ, তাই নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কাপড় চোপড় যতটা সম্ভব। এখন আমাদের একে অপরকে ... আগুন বানাবার জন্যে। সংকটের সময় একসঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজন। এই একসঙ্গে থাকা কোনো আনন্দের মুহূর্ত উপভোগের জন্য নয়, আগুন জ্বালাবার জন্য। এই আগুন পুরনোকে বিনাশ ঘটিয়ে নতুনের অভিষেক ঘটাবে। এই যে সুবিধের নয় সময় ... একে জুঝবই। সংঘবদ্ধতার শক্তিতে দুঃসময় যতই মাথা উঁচু করুক, তার সঙ্গে যুঝবার অঙ্গীকার ঘোষিত হয়েছে। পড়া চলছে পরের ফাইলে।